اللهم صل على سيدنا نبي وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وسلم وسلم। সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ইউনিভার্সিটির আজকে কমিটি গঠন হবে। শিক্ষাই মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, শিক্ষাই আলো। কিন্তু আসলে পত্রিকায় দেখছি অনেকেরই মন্তব্য যে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। দেখছি অনেকেই বলছে, বক্তব্যটা দিয়েছে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত। আমরা কি দেখতেছি বাংলাদেশের অবস্থা? আমরা সবাই শিক্ষিত, একটা কল্যাণ রাষ্ট্রের পরিচয় কি হবে? একটা কল্যাণ রাষ্ট্র এর পরিচয় কি শুধু ইট সিমেন্ট দ্বারাই নির্ধারণ করা যায়? এদেশের এত রাস্তা হয়েছে, এত ঘাট হয়েছে, এত ঢালাই হয়েছে, এতগুলি রোডের কাজ হয়েছে, এত কিলোমিটার রাস্তার কাজ হয়েছে, এত বিল্ডিং হচ্ছে, এইটাই কি একটা কল্যাণ রাষ্ট্র পরিচয়? যেখানে আইনের শাসন থাকবে, এইটা হলো কল্যাণ রাষ্ট্রের পরিচয়, আইনের শাসন। কিন্তু আমরা কি দেখতেছি আজকে? দেখছি কি আইনের শাসন কি আছে? যেখানে আদালত শব্দের অর্থই সুবিচার করবে, ন্যায় বিচার হবে, এটার নামই আদালত, ইনসাফ ভিত্তিক বিচার হবে। কিন্তু এখন সাম্প্রদায়িক ভিত্তিক বিচার হয়। সাম্প্রদায়িক ভিত্তি বুঝেন? আমরা সাম্প্রদায়িক শব্দ বলতে মনে করি ধর্মের সাথে শুধু সম্পৃক্ত, এটি সাম্প্রদায়িক। আসলে সাম্প্রদায়িক শব্দটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত না। সাম্প্রদায়িক শব্দের ব্যাখ্যা দেখেন, সাম্প্রদায়িক কাকে বলা হয়? নিজ সম্প্রদায় ভালো মন্দ দেখবে, অন্য সম্প্রদায়কে বাধাগ্রস্ত করবে। আসলে সম্প্রদায় এই হলো ব্যাখ্যা, এর নাম সাম্প্রদায়িকতা। এই কাজটা যে করে সে সাম্প্রদায়িক। আজকে আওয়ামী লীগ সম্প্রদায় তার দলীয় ব্যক্তিদের ভালো চায়, অন্য সবাইকে দাবাতে চায়, এর নাম সাম্প্রদায়িক। বিএনপি যখন ক্ষমতায় ছিল দলীয় লোকদের উপকার করত, অন্য দলকে দাবিয়ে দিত, এর নাম সাম্প্রদায়িকতা। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল ওই একই কেস। তার মানে এদেশের জনগণের পক্ষের কোনো শাসক ক্ষমতায় আসে নাই, বরং সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসছে। যখন যে সম্প্রদায় ক্ষমতায় আসছে সেই সম্প্রদায়ের লোক রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করছে। ওই সম্প্রদায়ের যারা না, তারা রাষ্ট্রের সুবিধা ভোগ করতে পারে নাই। এরাই তো বড় সাম্প্রদায়িক। নন সাম্প্রদায়িক অর্থ কি? সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যে ধর্মের হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে সম অধিকার ভোগ করবে, এর নাম হলো নন সাম্প্রদায়িক। কিন্তু আমরা কি দেখছি? যখন যে ক্ষমতায় আসছে তারাই সমস্ত রাষ্ট্রের সুবিধা ভোগ করছে। যারা ওই সম্প্রদায়ের না, তারা রাষ্ট্রের সুবিধা ভোগ করতে পারে নাই। এমনকি আদালত পর্যন্ত আসামির দিকে তাকায়, কোন সম্প্রদায়? আওয়ামী লীগের না, বিএনপি না, জাতীয় পার্টির না, ইসলামের না, কোন গোষ্ঠীর? যদি দেখা যায় যে এই সম্প্রদায়ের লোক না, তখন জামিন পাওয়ার যোগ্যতা থাকলেও জামিন ক্যান্সেল। আর যদি ওই সম্প্রদায়ের লোক হয় তাহলে হাজারো খুন কেসের আসামি প্রেসিডেন্ট মার্সি করিয়া বিদেশে চলে যায়। হাজারো খুন কেসের আসামি, টেরোরিজম, বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী প্রেসিডেন্ট মার্সি করিয়া জেলখানা থেকে মুক্তি পেয়ে যায়। আর যারা জামিন পাওয়ার যোগ্যতা রাখে এরা জামিন থেকে বঞ্চিত হয়ে যায়। অথচ আমরা নিজেদেরকে মনে করি উচ্চ শিক্ষা শিক্ষিত। কেমন কথা আমাকে বলেন তো? ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, আপনার মনে রাখতে হবে যে শিক্ষা
শিক্ষাই শুধু মানুষকে মুক্তি দিতে পারে না, যতক্ষণ নীতি ও আদর্শ না থাকবে। এত টাকা চুরি হয়েছে রাস্তার থেকে, ডিজাইন কারা করছে? সর্বোচ্চ শিক্ষাবিদ যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে পাশ করছে তারাই। বরাদ্দকৃত এত ঔষধ চুরি হয়ে গেছে, কারা করছে? ফার্সুস ডাক্তারদের থেকে হয়ে গেছে। আজকে ইউনিভার্সিটির টাকা, ইউনিভার্সিটির ভিসিতে আবার নতুন সমস্যায় বসছে, দেখছেন কিনা? 14.5 কোটি টাকা নিয়ে। এর হলো ভিসি, সর্বোচ্চ শিক্ষাপীঠের প্রধান। তাহলে আমি কি বলতে চাই? শুধু শিক্ষাই মানুষকে পথ প্রদর্শন করতে পারে না, যতক্ষণ নীতি ও আদর্শ মানুষের মধ্যে সৃষ্টি না হয়। আজকে বুয়েটের আবরারকে যে হত্যা করা হয়েছে, সেও ওই প্রতিষ্ঠানের ছাত্র, যারা হত্যা করছে তার ওই একই প্রতিষ্ঠানের ছাত্র, মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্ররা। যেহেতু বুয়েটে ভর্তি হতে গেলে সর্বোচ্চ মেধার প্রয়োজন, ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতির সাথে সংযুক্ত ছিল না, এরা ওতপ্রোত রাজনীতি করে নেই। কিন্তু এমন কি রাজনীতির প্রভাব, মাত্র 2 বছরের মধ্যে একটা মেধাবী ছাত্রকে খুনি বানায় দিছে। মাত্র 2 বছরের মধ্যে, মাত্র 1 বছরের মধ্যে ওকে পাষাণ বানায় ফেলাইছে। নিজের প্রতিষ্ঠানের ছাত্র ভাইকে পিটিয়ে হত্যা করছে, ওর মনের মধ্যে একবার মায়াও লাগে নাই। কি পাষাণ করে দিতে হয়? এমন রাজনীতি, যে রাজনীতিটা মানুষের মানবতাকে হরণ করে, এটা মানুষকে জানোয়ার বানিয়ে দেয়। আমি দেখছি সেদিকে ইন্টারনেটে একটা হাঁসকে জবাই করার জন্য বারবার ছুরি উঠে গেছে, দেখছেন কিনা আমি জানি না। আর একটা হাঁস বারবার তার হাতের মধ্যে ধরে বসছে, যখন ছুরি উঠায় অমনি ধরে বসছে। একটা মোরগের অবস্থা তাই দেখলাম, একটা গরুর অবস্থা তাই দেখলাম। যেখানে একটা জানোয়ার তার স্বজাতিকে বাঁচাবার জন্য চেষ্টা করে, আর আমরা সর্বোচ্চ শিক্ষাপীঠে ভর্তি হই, আর আমরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে জানোয়ার চেয়ে খারাপ অবস্থায় মেরে ফেলি। আজকে মানবাধিকারের স্লোগান চলতেছে গোটা দুনিয়া ব্যাপী, মানবাধিকার চাই, মানবাধিকার চাই। আচ্ছা, আমি কি দেখছি? সেই মানব সন্তানকে সর্বোচ্চ বিদ্যাপীঠের বাক্সের মধ্যে পাওয়া যায়, ট্রাঙ্গের মধ্যে পাওয়া যায়। কোথায় মানবাধিকার? আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠের নর্দমার মধ্যে হাজারো মানব সন্তান আজকে ডাস্টবিনের মধ্যে। কুকুর এই মানব সন্তানকে নিয়ে টানাহেঁচড়া করতেছে। কোথায় মানবতা? কারণটা কি? কারণ কোথায়? আপনাকে অবশ্যই বুঝতে হবে, শুধু শিক্ষাই মানুষদেরকে আদর্শবান করতে পারে না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না হয়। চরিত্র গঠন না হয়। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনের মূল টার্গেট হলো আদর্শবান একদল ছাত্র সৃষ্টি করা, নীতিবান একদল ছাত্র সৃষ্টি করা, যে নীতি আদর্শের ভিত্তিতে ওই মানুষটাকে মানুষই বানাবে, মানুষটাকে জানোয়ার বানাবে না। এই জন্য ঈশা ছাত্র আন্দোলন চায় যে নিজের শুদ্ধি হওয়ার মাধ্যমে সমাজকে শুদ্ধি করা। নিজের শুদ্ধিটা নাই, আপনি সমাজকে শুদ্ধি করতে চান। নিজে কলুষিত, আর আপনার মাধ্যমে সমাজ কলুষ মুক্ত হবে, এটা হয় না। যেরকম মাদার কাছে কোনোদিন আমের আশা করা যায় না, চরিত্রহীন ব্যক্তির দ্বারাও দেশকে চরিত্রবান করা যায় না। আদর্শ এবং নীতিহীন ব্যক্তির মাধ্যমে দেশকে আদর্শ নীতিওয়ালা করা যায় না। সেহেতু আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে দেশ নিজেকে করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন এবং সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কেন্দ্রীয় মেহমান ঈশা ছাত্র আন্দোলন কেন্দ্র, যেহেতু আমার কাজ আছে বিধায়